আমরা ট্রান্সফরমেশন অফ মোমেন্টাম অ্যান্ড এনার্জি করছি, যেখানে আমরা অবশ্যই দুটো ইনার্শিয়াল ফ্রেমের কথা ভাবছি, যেখানে একটা ফ্রেমের মোমেন্টাম আর একটা ফ্রেমে কি করে যাবে, বা একটা এনার্জি সেটা কি করে অন্য অন্য একটা কি ভেলোসিটি নিয়ে একটা সিস্টেম ফ্রেম যাচ্ছে, তারা কি করে দেখবে, এটা নিয়ে আমাদের কথাবার্তা চলবে প্রথমে। তো আমরা প্রথমে একটা লিনিয়ার মোমেন্টামকে লিখব p ইকুয়ালস টু mv। এটা অ্যাকচুয়ালি আমি ধার করেছি রিলেশনটা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে, কারণ আমরা জানি যে হয় মোমেন্টাম নয় মাস, কাউকে একটা আমাকে পাল্টাতে হবে। তো আমরা অফ করে নিয়েছিলাম যে মাসটাকেই পাল্টাবো, কারণ ওটাই সবাই পাল্টায়। m0 b গামা, যেখানে গামার ভ্যালুটা নিশ্চয়ই মনে আছে, 1/√1 মাইনাস v²/c², এই হচ্ছে গামার ভ্যালুটা। এইবার আমি এই গামার ভ্যালু যেটা আছে সেটাকে আমি আগেও দেখেছি লেখা যায় ডিপি ডিটাও। ডিটাও হচ্ছে আমাদের প্রপার টাইম ইন্টারভাল, আর ডিটিটা হচ্ছে ওর সঙ্গে ভি ভেলোসিটি নিয়ে যে ফ্রেমটা যাচ্ছে সেই ফ্রেমটার টাইম ইন্টারভাল। তাহলে এবার যদি আমি ধরে নিই যে সেকেন্ড ফ্রেমটা, সেটা ধরা হয় ইউজুয়ালি, এটাতে অসুবিধা কিছুই নেই, আমি তো আমার ইচ্ছে মতো এক্স ওয়াই জেড কে চুজ করতেই পারি। এটা এক্স ওয়াই জেড আছে, এটা হচ্ছে এস ফ্রেম, আর একটা ফ্রেম আছে যার অ্যাক্সিস গুলো এর সঙ্গে প্যারালাল আছে, আর এইটা এস ভেলোসিটি নিয়ে, রিলেটিভ ভেলোসিটি নিয়ে এস প্রাইম ফ্রেমটা মুভ করছে এস এর রেসপেক্টে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এক্ষেত্রে আমরা যে ভি এর এক্সপ্রেশন গুলো পাচ্ছি, পি এক্স এর যে এক্সপ্রেশন পাচ্ছি সেটা পাবো। পি এক্স হচ্ছে m0 px গামা, যেটাকে আমরা লিখতেই পারি m0 px dt into dt d গামা dt d tau। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখতে পাচ্ছি যে dt দুটোর মধ্যেই আছে, সেই জন্য এটাকে একটু ছেটে ফেলে দিয়ে লিখতে পারি px d tau। এটা হয়ে গেল আমাদের px এর যে ভ্যালু। সেই রকম করে আমরা যদি py এর কথা ভাবি, তাহলে py ও হবে m0 dy d tau, আর pz যেটা সেটাও হবে m0 dz d tau। p এর যে ভ্যালুটা হবে, p হচ্ছে m0 mc² অ্যাকচুয়ালি, তো m এর জায়গায় আমরা গামা দিয়ে লিখতে পারি m0 c² into gamma, that is equal to m0 c² into dt d tau। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি e/c² যদি করি, এটা একটু নিচে নেমে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে।
তাহলে এইখান থেকে আমরা এইটাকে লিখবো E by C square that is equal to M0 dt dτ। এখানে আমরা সবাই জানি যে রেস্ট মাসটা আর প্রপার টাইম ইন্টারভাল ডি টাউ এটা হচ্ছে লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট। কথাটার মানে হচ্ছে যে আমি যদি অন্য কোনো একটা ফ্রেম দেখি সেখানে মানে এস এস প্রাইম ছাড়া আর একটা ফ্রেম এই ডবল প্রাইমকে ধরলাম যার ভেলোসিটি একটু আলাদা, কিন্তু সেখানেও আমি দেখব যে M0 বা ডিটাউ এর ভ্যালু এর কোনোই পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে যে M0 বা ডিটাউ এরা হচ্ছে প্রপার ফ্রেমে আছে, মানে যে ফ্রেমে অবজেক্টটা রেস্টে আছে। তাহলে অবভিয়াসলি আমি যদি অন্য কোনো ফ্রেমের কথাও ভাবি তাহলে সেই ফ্রেম হতে চিন্তা করবে যে এমন একটা ফ্রেম আছে যেখানে অবজেক্টটা রেস্টে আছে। কাজে M0 আর ডিটাউ এটা কিন্তু লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট। লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কথাটার মানে হচ্ছে যে ওরা, আমি যদি কোনো কোঅর্ডিনেট ফ্রেমকে ইনার্শিয়ালি মুভ করি তা হলেও কিন্তু ওরা ইনভ্যারিয়েন্ট থাকে, ওদের ভ্যালুটা পাল্টায় না। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ভ্যালুগুলো যেটা আমি পেয়েছি px py pz আর e বাই সি স্কোয়ার, এই ভ্যালুগুলোকে যে পেয়েছি এগুলো সমস্তই যখন এস থেকে এস ফ্রেমে যাবে লোরেন্স ট্রান্সফরমেশন করে, তখন যেভাবে এক্স ওয়াই জেড টিটা ট্রান্সফার করেছিল এখানেও তারা ঠিক সেইভাবেই ট্রান্সফার করেছে, একইভাবে একই মেথডে। তাহলে এখানে মোমেন্টামের যে ট্রান্সফরমেশন হচ্ছে সেটা কিরকম হচ্ছে সেগুলো দেখিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি px প্রাইম, আমাদের লোরেন্স ট্রান্সফরমেশন গুলো মনে আছে তো, যেটা কিন্তু ভুলে গেলে হবে না, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। এক্স প্রাইম মানে হচ্ছে গামা ইন্টু এক্স মাইনাস ভি, ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াই, জেড প্রাইম মানে হচ্ছে জেড, আর অবশ্যই টি প্রাইম মানে হচ্ছে গামা ইন্টু টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার। এবার আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে আমরা এদের ট্রান্সফর্ম করতে পারবো। মানে এখানে যদি আমি ডিএক্স করি, ডিএক্স প্রাইম করি, তাহলে কি হবে সেটা আমি এইখানে বসিয়ে দেবো, ডিএক্স ডিটির জায়গায় বসিয়ে দেবো। হ্যাঁ, যদি আমি এইটার কথা ভাবি, এখানে কি আছে ডিওয়াই ডিটাও আছে, তো ডিওয়াই ডিটাও এর যে ভ্যালুটা সেটা এখানে বসিয়ে দেবো। তো সেইখানে আমাকে এই ইকুয়েশন গুলোর প্রয়োজন হয়ে পড়বে। px প্রাইম যেটা সেটা তখন হয়ে যাবে গামা px মাইনাস ভি টি বাই সি স্কোয়ার। এই জায়গাটা ভালো করে বুঝবে। ব্যাপারটা হচ্ছে আমার px ছিল m0 vx গামা, তাহলে আমি যদি px প্রাইম করি তাহলে অবভিয়াসলি m0টা m0ই থাকবে, আর এখানে vx যেটা ছিল সেই vxটা তখন vx প্রাইম ছিল। তো vx প্রাইম আমি কি করে বার করবো, না এটাকে vx প্রাইম dt করবো, তাহলে কত হচ্ছে ওখানে গামা ইন্টু ডিএক্স dt হচ্ছে, আর ওখানে যেটা হচ্ছে
ভি ইন্টু ডিটি ডিটাও হয়ে যাচ্ছে। তো ডিটি ডিটাও এর জায়গায় তো আমি এইটাকে বসাতেই পারি না। তো সেই জন্য এখানে ভি তো হয়েছে, ভিটা তো আছে, আর এইটার জন্য ই বাই সি স্কোয়ারটা বসে যায়। এই জায়গাটা একটু ভালো করে আমি কিভাবে জিনিসটাকে লিখতে পারি। এখানে পিএক্স ছিল, আমি পিএক্স প্রাইম করি। তো পিএক্স প্রাইম যদি হয় তাহলে সেখানে এম জিরো আমি বলেছি লোরেন্জ ইনভ্যারিয়েন্ট, আর গামা যেটা তার ভ্যালু কত, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমাকে যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে এইটার ওপরেই ডেরিভেটিভটা করতে হয়। তো সেই জন্য আমরা প্রথমে শুধু ভিএক্স এর ওপরে নিচ্ছি ডেরিভেটিভটা, বা গামার ওপরে নিচ্ছি, তখন কত হচ্ছে এম জিরো ভিএক্স, সেটার জন্য এখানে চলে এলো হচ্ছে পিএক্স। আর যদি আমি ওই ভিএক্স এর ডেরিভেটিভ করি, আর পিএক্স প্রাইম করা মানে কি? এখানে ওইটাকে ট্রান্সফর্ম করতে হবে। আচ্ছা, ট্রান্সফর্ম করাটা আমি বোধহয় অতটা বোঝাইনি। ট্রান্সফর্ম করাটা আগের দিনকে আমি করেছিলাম। দেখে নিচ্ছি। একটা মিনিট আমি একটু সময় পেয়েছি একটু অর্গানাইজ করে নেওয়ার জন্য। তারপর আমি আবার আসছি।
আচ্ছা ঠিক আছে, আমি এটা করে ফেলেছি। আমি একটু বলে দিচ্ছি এবার কি ব্যাপারটা, একটু মন দিয়ে শুনতে হবে আর কি। মানে এটা ডেরিভেশনটা করতে গেলে অনেক বড়, কিন্তু আমরা একটা অ্যানালজি দিয়ে করছি। এই অ্যানালজিটা পরীক্ষার সময়ও চলবে। এটা একটা অ্যানালজি না, এটা হচ্ছে একটা আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট অনুযায়ী এটা করতে হবে আর কি। একটু ভালো করে বুঝতে হবে। আমার কাছে যদি একটা রেফারেন্স ফ্রেম থাকে, সেই রেফারেন্স ফ্রেমটা হচ্ছে এস। এইটা যদি আমি আর একটা ফ্রেম ধরি এস প্রাইম, যে এ রেসপেক্টে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তো আমি এখানে কোনো একটা পয়েন্টের কথা ভাবতে পারি, যেটা এ রেসপেক্টে এক্স প্রাইম, এ রেসপেক্টে এক্স, এ রেসপেক্টে ওয়াই প্রাইম, এ রেসপেক্টে ওয়াই, এ রেসপেক্টে জেড প্রাইম, ও রেসপেক্টে জেড। তো তাহলে আমি যদি এদের মধ্যে লোরেন্স ট্রান্সফরমেশনটা করি, তাহলে আমাদের কাছে কিরকম রিলেশন আসবে? এই চারটে রিলেশন আমরা পাবো। এক্স ওয়ান প্রাইম বলে একটা আসবে, অর্থাৎ নতুন ফ্রেমের যে এক্স কোঅর্ডিনেট, সেটা হচ্ছে গামা ইন্টু এক্স মাইনাস ভিটি। ওয়াই প্রাইম যেটা সেটা ওয়াই, জেড প্রাইমটা জেড, আর টি প্রাইমটা হচ্ছে গামা ইন্টু টি মাইনাস জি এক্স বাই টি স্কোয়ার। এটা আমাদের জানা আছে। এবার আমি যখন পিএক্স পিওয়াই পিজেড কে লিখলাম, তখন দেখতে পাচ্ছি যে এই পিএক্সটা এন জিরোটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট, বিটাওটাও হচ্ছে ইনভ্যারিয়েন্ট। তাহলে ডিএক্স প্রাইমটা যেভাবে ভ্যারি করবে, যেভাবে ওর ট্রান্সফরমেশন হবে, পিএক্স এর ট্রান্সফরমেশনও সেই একইভাবে হবে। এই পয়েন্টটা একটু মাথায় ঢুকে যাবে, যে এখানে আমি দেখতে পাচ্ছি পিএক্স মানে এম নট ডিএক্স বিটাও। এর মধ্যে এম নট বা বিটাও এরা হচ্ছে লোরেন্জ ইনভ্যারিয়েন্ট, মানে এরা প্রপার ফ্রেমের রেসপেক্টে এদের মাপা হয়। তাহলে আমি যাই ভেলোসিটি নিয়ে ওটাকে মুভ করাই না কেন, প্রপার ফ্রেমের মাস বা প্রপার ফ্রেমে যে টাইম ইন্টারভাল, সেটা তো আর পাল্টাবে না। কাজে এদের কোনো লোরেন্জ হবে না, এদের কোনো লোরেন্জের ট্রান্সফরমেশন হবে না। কিন্তু ডিএক্স প্রাইম যেটা, সেটা তো হবে। এখানে যদি আমি লিখি তাহলে কি হবে? এখানে ডিএক্স ওয়ান হবে, এখানে ডিএক্স হবে, ডিওয়াই প্রাইম হবে, ডিওয়াই হবে, ডিজেড ডিজেড হবে, ডিটি যদি বলি ডিটি প্রাইম হচ্ছে, এখানে ডিটি হবে। এই হচ্ছে আমাদের রিলেশন। তো আমি যখন এখানে এসেছি, তখন ডিএক্স এ দেখতে পাচ্ছি শুধু ইনভলভ আছে ডিএক্স, তার মানে শুধু এই কোঅর্ডিনেটটা ইনভলভ। যখন আমি পিওয়াই তে গেছি, তখন শুধু ডিওয়াই আছে। আর যখন পিজেড গেছি, তখন শুধু ডিজেড আছে। এইবার আমি যখন ফোর্থ কোঅর্ডিনেটটা খুঁজছি, তখন দেখতে পাচ্ছি ডিটিটার জায়গায় ই বাই সি স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এম জিরো ডিটাও এরা তো সমস্ত হচ্ছে লোরেন্জ ইনভ্যারিয়েন্ট। কাজে ই বাই সি স্কোয়ার এই কোয়ান্টিটিটা ডিটির মতো করে ট্রান্সফর্ম করবে। বোঝা গেল? তাহলে এইটা দেখে দেখে আমি এখন ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো লিখবো। যেমন পিএক্স প্রাইম, পিএক্স প্রাইমে প্রথমে কি ছিল? এক্স ছিল। তো আমাকে কি লিখতে হবে? পিএক্স লিখতে হবে। তারপর ভি ছিল, পি এর জায়গায় কি লিখবো? পি এর জায়গায় দেখলাম লেখা আছে ই বাই সি স্কোয়ার। তাই পিএক্স প্রাইম যেটা, সেটা এইভাবে লোরেন্জ ট্রান্সফরমেশন হবে, সেটা আমি লিখতে পারি। ওকে, কারোর অসুবিধা থাকলে বলতে পারো, আমি হেল্প করবো। এবার আমরা পিওয়াই প্রাইমে যাব। পিওয়াই প্রাইম যেটা, সেটা কোনো বলার নেই, কারণ ওয়াই প্রাইমটা ওয়াই আছে, কাজে পিওয়াই প্রাইমটা পিওয়াই হবে, পিজেড প্রাইমটাও পিজেড হবে। এবারে হচ্ছে পরেরটা, এই পি প্রাইমের জায়গায় আমি কি লিখব? এখানে লিখবো ই প্রাইম বাই সি স্কোয়ার। আর এদিকে কি হবে? এদিকে একটা গামা হবে, পি এর জায়গায় ই বাই সি স্কোয়ার হবে। আর এখানে যেটা লেখা আছে, এক্স এর জায়গায় পি এক্স চলে আসবে, ভি ইন্টু পি এক্স বাই সি স্কোয়ার। এবার দুদিক থেকে যদি আমি সি স্কোয়ারকে কেটে দিই, তাহলে দাঁড়িয়ে যাবে
ই ইকুয়ালস টু ই প্রাইম, এটা এখানে হলো ই, আর এখানে যেটা হবে সেদিকে পাই সি স্কোয়ারটা মুছে যাবে। তো দিজ আর দ্য ট্রান্সফরমেশন ইকুয়েশনস ফর মোমেন্টাম এন্ড এনার্জি। এখানে একটা জিনিস একটু আহ, বলার আছে, এটা আসলে আমরা পরে ডিসকাস করবো ভালো করে। সেটা হচ্ছে যেমন এক্স ওয়াই জেড এর সঙ্গে কি একটা প্যারামিটার চলে আসে, কাজে আমি যদি একটা ভেক্টরকে আর ভেক্টরকে আমি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে লিখতে চাই, তাহলে অবশ্যই আমাকে এক্স ওয়াই জেড এর সঙ্গে কি কেও ইনক্লুড করতে হবে। সেই রকম আমি যদি মোমেন্টামকে চিন্তা করি রিলেটিভ হিস্ট্রিক্যালি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একটা ফোর্থ একটা কোঅর্ডিনেট চলে আসছে, এটা হচ্ছে ই বাই সি স্কোয়ার। তো আমরা ধরে নিতেই পারি এটা, যে মোমেন্টামের যেন চারটে কোঅর্ডিনেট আছে, চারটে কম্পোনেন্ট আছে, একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড আর একটা ই বাই সি স্কোয়ার। এই জায়গাটা থেকেই কিন্তু ফোর ভেক্টরের আইডিয়াটা আসে, যে একটা ভেক্টর তার চারটে কম্পোনেন্ট আছে। আমরা এটা নিয়ে পরে একটু বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এরপরে টেন্সার টেন্সার একটু শিখে আসবো, তারপরেতে আমি এটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে জিরো রেস্ট মাসের পার্টিকুলার ক্ষেত্রে কি হবে। পার্টিকুলার জিরো রেস্ট মাস বলতে আমরা বুঝি হচ্ছে ফোটনকে, যেরকম গ্র্যাভিটন, এরকম যারা কিছু কিছু এনার্জি পার্টিকেল আছে যারা জিরো রেস্ট মাস। এটা মনে করা ভুল যে এনার্জি পার্টিকেল হলেই রেস্ট মাস। যেমন স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে কোয়ান্টামটা গ্লুয়ন, সেটার রেস্ট মাস কিন্তু খুব বেশি। আর মনে রাখতে হবে যে রেস্ট মাস জিরো হলে সেটা ইনভার্স স্কোয়ার ল ফোর্সকে মেনে চলে, যার জন্য গ্র্যাভিটেশনটাও যখন আহ, মানে ইনভার্স স্কোয়ার ল আছে, তখন আমরা বলতেই পারি যে গ্র্যাভিটন যে পার্টিকেলটা, সেই পার্টিকেলটাও কিন্তু জিরো রেস্ট। তো এইরকম যদি পার্টিকেল হয়, তার জন্য আমাদের যে ডায়নামিক্সটা, সেই ডায়নামিক্সটা কি করে হবে সেটা আমরা একটু দেখতে পাই। আমরা এই রিলেশনটা নিয়ে নিচ্ছি, ই ইকুয়ালস টু রুট ওভার ই স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার, সরি, এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর। এইটা, এটা আমরা ইয়ের জায়গায় লিখতেই পারি। এবার যদি তার রেস্ট মাস এম জিরোকে আমি জিরো করে দিই, তাহলে তখন ই এর ভ্যালু কত আছে? ই আসবে পি ইন্টু, তাহলে এখান থেকে মোমেন্টাম পেয়ে যাচ্ছে আমি, এটা হচ্ছে পি ইন্টু সি। এখানে লাভটা হলো, লাভটা হচ্ছে যে আমি যখন একটা ফোটনের কথা ভাববো, তখন কিন্তু ই বের করাটা খুব সোজা। মানে কোন দুটো এনার্জি লেভেলের মধ্যে ট্রানজিশনটা হলো, সেটাকে যদি ই বলি, তাহলে ই ইকুয়ালস টু এইচ নিউ, এবং এই নিউটাকে আমি মেজার করতে পারি, তাহলে ওখান থেকে আমি ই এর ভ্যালুটা বলতে পারবো। যার জন্য একটা জিরো রেস্ট মাস, তার কোনো মাস নেই, কিন্তু তার দেখতে পাচ্ছি একটা মোমেন্টাম জেনারেট করতে গেছে। তো এই পার্টিকেলটা যদি কোনো একটা মেটেরিয়াল পার্টিকেলকে ধাক্কা মারে, তাহলে সে নিশ্চয়ই তার ডিফ্লেকশন সৃষ্টি করতে পারবে, যদিও ওর নিজস্ব কোনো রেস্ট মাস নেই। কিন্তু ও যখন মুভ করছে, তখন ও একটা মোমেন্টাম অ্যাকোয়ার করে নিচ্ছে। ওর মনে হচ্ছে যেন ওর একটা মাস আছে। তো সেই জন্য ও যার সঙ্গে ধাক্কা খাবে, সেও ওই রকম ভাবে একটু ফোর্সটা ফিল করবে। জিরো রেসপন্স হলেও সে কিছুটা ফোর্স ফিল করবে। আচ্ছা, এবার আমরা পি এর যেটা অ্যাকচুয়াল ভ্যালু,
সেটাকেও লিখতে পারি। সেটা হচ্ছে ভি ইন্টু ইউ বাই সি স্কয়ার। ইউ বাই সি স্কয়ার মানে কি এম। তার মানে পি ইকুয়ালস টু কত হলো এম ভি হলো, তাই তো? এটা হচ্ছে মোমেন্টাম। তাহলে আমি যদি এইটার সঙ্গে এইটাকে আমি কম্পেয়ার করি তখন দেখতে পাচ্ছি আমি ভি নিশ্চয়ই সি হবে। তাহলে এখান থেকে আমি আরো পরিষ্কার করে বলে দিলাম যে যদি কোনো পার্টিকুলার কাছে রেস্ট মাস্টার জিরো হয় তবে সে কিন্তু লাইটের স্পিডে যাবে। আর লাইটের স্পিডে গেলে কি হবে, তার যে লেন্থ এল ইকুয়ালস টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, if v equals to c, then gamma equals to sorry beta equals to 1। আর তাহলে root over 1 minus v square by c square, মানে এটা আমি হাওয়ায় হাওয়ায় বলছি। আমি যদি ফর্মুলাটা লিখি তাহলে কি হবে, ফর্মুলাটা হচ্ছে আমি একটু মনে করতে পারছি না কি বলছি। এই মোমেন্টামটা আমরা দেখিয়েছি, মোমেন্টাম হচ্ছে ই বাই সি হচ্ছে। আর আমরা নিউ এর কথা বলছি, এইচ নিউ এর কথা বলছি। ইটাকে মেজার করার সুবিধা, যার জন্য আমরা এটাকে এইচ নিউ বাই সি করে লিখতেই পারি। এইচ নিউ বাই সি করে লিখতেই পারি লিখতেছি। তাহলে এই মোমেন্টাম আপাত দৃষ্টিতে হওয়ার কথা না, কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর ভি ইকুয়ালস টু সি হওয়া মানে এ ইকুয়ালস টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ভি যদি সি হয় তাহলে এল ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। এটা একটা খুব ডেঞ্জারাস কনসিকুয়েন্স। এর মানে হচ্ছে সারা ইউনিভার্সটা ওই পার্টিকুলার ক্ষেত্রে একটা পয়েন্ট হিসেবে মনে হয়। ও কোনো মুভ করছে বুঝতে পারবে না, ও মনে করবে যে আমি যেখানে আছি সেটা একটা পয়েন্ট, সেই পয়েন্টেই আমি বসে থাকি। ঠিক আছে, মানে স্যার যে ভি ইকুয়াল টু সি নিয়ে মুভ করছে সে বুঝবে ওটা। এটা হ্যাঁ মানে ওই যে বললেন যে ও দেখবে যে পয়েন্টেই বসে আছে, ওর ক্ষেত্রে পুরো ইউনিভার্স একটা পয়েন্ট বলে মনে হবে। ওইটা হ্যাঁ, কে দেখবে, মানে যে ভি ইকুয়াল টু সি নিয়ে মুভ করবে সে দেখবে। যে সিতে মুভ করছে মানে ফোটনটা দেখতে পাবে, আচ্ছা। আমরা দেখতে পাবো না। ফোটনটা দেখতে পাবে যে গোটা ওয়ার্ল্ডটা কোল্যাপস করে, কোল্যাপস করে একটা পয়েন্ট হয়ে গেছে। আমি তো কোথাও নড়ছি না, আমি তো এক জায়গাতেই বসে আছি। কিন্তু আমরা ওকে দেখবো কি যে ও সি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার টাইম লাগছে, ও টাইমটাও বুঝতে পারবে না, টাইম ইন্টারভালটাও ও টের পাবে না যে লাইটের স্পিডে যাবে। যার জন্য বলা হয় যে ইম্পসিবিলিটি টু অ্যাটেইন দ্য স্পিড অফ লাইট। আমরা কেউই লাইটের থেকে বেশি স্পিডে যেতে পারবো না। তো কথাটা যখন উঠলোই তখন একটু আহ, মজার কথাটা বলা যায়ই হয়তো। এটা হচ্ছে যে আমি যদি টাইমের যে ট্রান্সফরমেশন ইকুয়েশনটা সেটাকে যদি লিখি, টি প্রাইম হচ্ছে গামা ইন্টু টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার। এটা সবাই জানি আর কি। তো যদি কখনো আমরা এরকম করতে পারি, থিওরিটিক্যালি চিন্তা করা হয়েছে, হয়তো এরকম পার্টিকেল আমরা পেতে পারি। সেটা হচ্ছে যে ভি গ্রেটার দেন সি। ভি যদি গ্রেটার দেন সি সি হয়ে যায় তখন গামার কি হবে, গামা হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি যদি গ্রেটার দেন সি হয়ে যায় তাহলে এটা ইমাজিনারি হয়ে যাচ্ছে। এই পয়েন্টটা কিন্তু মানে মারাত্মক, যে আমরা কখনোই লাইটের ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটি নিয়ে মুভ করতে পারবো না। আচ্ছা, তাহলে তো আমরা বাস্তবে যেইগুলোকে বলি কজ এফেক্ট, সেটার তো কোনো রকম অস্তিত্ব থাকবে না যদি ভি গ্রেটার দেন সি কোনো হয়ে যায়। কিছুই থাকবে না যদি আমরা হ্যাঁ,
হ্যাঁ স্যার। বি গ্রেটার দেন সি করতে পারি, তখন যে ইউনিভার্স হবে, আমি তো দেখালাম যে যত বেশি আমি স্পিড বাড়াবো ইউনিভার্স আমার কাছে ছোট হবে। লাইটের কাছাকাছি চলে গেছে, আমার কাছে আর্থের সমান মনে হচ্ছে ইউনিভার্স। হ্যাঁ, আরো যদি আমি আহ, বড় কিছু স্পিডের কথা ভাবি, লাইটের থেকেও বেশি, তখন কিরকম ওয়ার্ল্ড হবে সে কি আমি কল্পনা করতে পারি? আমি কি একটা মানে মিরর ইউনিভার্স দেখবো যেখানে আমার অতীতটা দিকে আমি যাচ্ছি? এটা একটু ভাবতে হবে। মানে রিলেটিভিটি মানে যে আমার অঙ্ক কষে সব আসবে ভাবার কিছু নেই, এটা নয়। আমার সিলেবাসে নেই আমি বলিনি, কিন্তু সবাইকে আমি একটা খুব ভয়ঙ্কর জিনিস আমি একটু বলতে চাই, যে এটা পরীক্ষায় বারবার করে ভুল উত্তর চাওয়া হয়, স্টুডেন্টদের কাছে ভুল উত্তর চাওয়া হয়, ভুল উত্তর লিখতে বলা হয়, যেটা মানে যিনি প্রশ্ন করছেন তার অজ্ঞতার কারণ ছাড়া হতে পারে না। প্রশ্নটা এরকম যে মনে করা যাক একটা স্ফিয়ার আছে, এই প্রশ্ন মনে হচ্ছে যে অনেকবার হয়তো দেখা যাবে। তো এর এই ডায়ামিটার বরাবর আমি একটা অবজারভারকে মুভ করাচ্ছি, সে 0.05 স্পিডে সেই অবজারভার মুভ করছে, সে এই স্ফিয়ারটাকে কেমন দেখবে। তো যেটা স্টুডেন্টদের কাছ থেকে চাওয়া হয় সেটা হচ্ছে যে এই দিক বরাবর তো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই দিকটা জেড অ্যাক্সিস। তো অবভিয়াসলি আমার লোরেন্স ট্রান্সফরমেশন বলছে যে এই দিক বরাবর আমার লেন্থ কন্ট্রাক্ট করে গেছে। এটা যদি আমি এ বলি, তাহলে এ যদি এখনকার হয় এ প্রাইম হয়, সেটা হয়ে যাবে যে এ ইন্টু রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে যদি আমি 0.5 বসিয়ে দিই, তাহলে এটা কত হচ্ছে 0.25 মানে 0.75, 0.75 এ হয়ে যাবে। আর যেহেতু ওয়াই জেড ডাইরেকশনে কোনো মুভমেন্ট নেই, কাজে এইগুলো ঠিক থাকবে। তাহলে আমার কাছে হওয়া উচিত, আমার অঙ্ক বলছে এটা একটা এলিপসয়েড, এই দিকটা চ্যাপ্টা হয়ে গেছে, এই দুটো দিকের লেন্থ ঠিক আছে, এরকম হওয়া উচিত, এটাই ভাবা হয়েছিল। কিন্তু স্বয়ং আইনস্টাইন একটা তার যে পেপারটা, সেখানে একটা খুব বিদঘুটে একটা টার্ম মিস করেছিল, যে টার্মটা অতটা স্পষ্ট নয়। এরপরে 1950s তখন এটা নিয়ে যখন চিন্তা করা হলো, তখন বললো অবজার্ভ, মেজার, এই যে কথাগুলো, এই কথাগুলো ডিফারেন্ট, এদের মানে আলাদা। যেটা আমরা অবজার্ভ করি সেটা আমরা মেজার করি না, সেটা তার লেন্থ নয়। এই এই টার্মিনোলজি গুলো ডিফারেন্ট, যার জন্য আমি যদি একটা স্ফিয়ারকে ইন স্পেস আমি দেখার চেষ্টা করি, আমি নিজে একটা খুব হাই ভেলোসিটি নিয়ে যাচ্ছি, আমি কখনোই ওটাকে এলিপসয়েড হতে দেখব না। আমি মেজার করতে পারি এলিপসয়েড হিসেবে, কিন্তু আমি ওকে দেখতে পাবো না, আমি ওকে স্ফিয়ার হিসেবেই দেখবো। মানে স্যার, আমি যখন মুভ করছি তখন হ্যাঁ, আমার কাছে প্লেনটা হচ্ছে ওয়াই জেড প্লেন, আর ওয়াই জেড প্লেনের তো কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তাই জন্যই ওটাকে স্পিয়ার দেখছি এরকম। শুধু এক্স এ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানে আমি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছি, কিন্তু আমি তো দেখছি ওয়াই জেড প্লেনটাকে, হ্যাঁ, না যেটার কোনো চেঞ্জ। সেটা সেটা নয়, আমি গোটাটাই দেখতে পাচ্ছি, আমি এক্সটাও দেখতে পাচ্ছি, কিন্তু এক্স থেকে যে লাইট আসছে হ্যাঁ সেটা হ্যাঁ সামনের দিকের লাইটটা যত তাড়াতাড়ি গেছে, পেছনের দিকের লাইটটা আমার কাছে আরো আগে আমি পেয়ে গেছি, কারণ আমি তো মুভ করে গেছি। হ্যাঁ। আর মেজারমেন্ট কথাটার মানে কি, যে মানে দুটো স্যার আমি স্যার লাইট। মেজারমেন্ট বলছি না, অবজার্ভ বলছি, মানে আপনি যেটা ফার্স্টে বললেন। হ্যাঁ, অবজার্ভ মানে কি? অবজার্ভ মানে হচ্ছে আমার দুটো, আমি যেটা দেখতে পাবো। হ্যাঁ, আমি স্যার ওটাই বলছি, মানে আমি দেখছি তো ওয়াই জেড প্লেনটাকে, মানে যখন অবজার্ভ ওয়াই করছি। জেড প্লেন দেখছি না, আমি গোটাটাই দেখছি। আমি এক্স ওয়াই প্লেনও দেখতে পাচ্ছি, আমি এক্স প্লেনও দেখতে পাচ্ছি। আচ্ছা। তো এখানে আমার কাছে মনে হবে আমি স্পিয়ার দিয়ে ব্যাপারটা বোঝাতে পারবো না,
কিন্তু কি হচ্ছে ঘটনাটা একটা স্কোয়ার দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায়। স্কোয়ারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি অবজার্ভ করবো এই স্কোয়ারটা যেন ঘুরে গেছে, স্কোয়ারই আছে কিন্তু ঘুরে গেছে। তাহলে এর যে এক্স কম্পোনেন্টটা, সেই এক্স কম্পোনেন্টের ব্যাগ ছোট হয়ে গেছে। এখানে এক্স কম্পোনেন্ট যা ছিল আর এখানে যে এক্স কম্পোনেন্ট আছে ছোট হয়ে গেছে, তার মানে লেন্থ কন্ট্রাকশন হয়েছে, জিনিসটা ঘুরে গেছে। আমি দেখবো ওকে ঘুরে গেছে, স্কোয়ারকে স্কোয়ারই দেখবো, অন্য কিছু দেখবো না, রেক্ট্যাঙ্গেল দেখবো না। মানে যেটা ভাবা হয় উত্তর করবে স্টুডেন্টরা, সেটা হচ্ছে এইটা, যে এইদিকে লেন্থটা কন্ট্রাক্ট করে গেছে, এদিকে লেন্থটা ঠিক আছে। এই জন্য এই কথাগুলো, মানে এই ফিলোসফিটা, এটা খুব মারাত্মক। এটাকে বলে টেরেল এফেক্ট। এই টেরেল এফেক্টটা জন্যে একটা স্ফিয়ারকে আমি অলওয়েজ স্ফিয়ার দেখি, কিন্তু এটা ঘুরে গেলেও তো আমি বুঝতে পারবো না। না, একটা স্কোয়ার ঘুরলে আমি বুঝতে পারি, কিন্তু একটা স্ফিয়ার ঘুরলে আমি বুঝবো কি করে? যার জন্য একটা স্ফিয়ার আমার কাছে সবসময় স্ফিয়ার হিসেবে আসে, এবং তার ডায়ামিটারটা অরিজিনাল ডায়ামিটারই আমার মনে হয়। যাদের টেরেল এফেক্ট নিয়ে একটু পড়ার ইচ্ছে আছে সামান্য, তাদের আমি তিনটে বইয়ের রেফারেন্স, আমার মনে হয় ইয়েতে আছে, তোর ওই রেজনিকে আছে হয়তো, যদি রেজনিকে না থাকে তাহলে 1 নম্বর রেফারেন্স হচ্ছে টাকোয়ালের পুরাণিক ক্লাসিক্যাল মেকানিক্স, 2 নম্বর রেফারেন্স হচ্ছে শ্রীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, আর 3 নম্বর রেফারেন্সটা তো আমার পছন্দের বই ইউগারক। এই বইগুলোতে পাওয়া যায় এই টেরেল এফেক্ট, যেখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে যে শেপের কোনো পরিবর্তন হবে না, যেটা হবে ঘুরে যাবে বডি। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমার আরো দুটো জিনিস একটু পড়ানোর আছে, সেখানে আমি একটু চলে যাচ্ছি। সেটা হচ্ছে রিলেটিভিস্টিক মেকানিক্স, ফোর্সের কি ব্যাপারটা, ফোর্স কি রইল তাহলে। আমরা তো দেখলাম এনার্জি যেটা, সেটা রীতিমতো একটা মোমেন্টাম ভেক্টরের একটা ফোর্স কম্পোনেন্টের মতো হয়ে চলে গেল। তাহলে ফোর্সকে আমরা কি করবো সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। আমি ফোর্সকে যেভাবে নিউটনিয়ান মেকানিক্সে লিখি, এখানেও ঠিক সেইভাবেই লিখতে চাই, ডিপিজিটি। তার মানে দ্যাট শুড বি ইকুয়াল টু ডিডিটি অফ এমভি, that is equal to dmdt into v plus m dvdt। তাহলে এখান থেকে f এর যে ভ্যালু পেলাম সেটা হচ্ছে dmdt into v plus m into acceleration। এখানে একটা কথা মনে হতেই পারে যে আমি অ্যাক্সিলারেশন কি করে আনলাম, কারণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির জন্য বলে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা মিসকনসেপশন। তার কারণ আমরা কখনোই স্পেশাল রিলেটিভিটিতে বলিনি যে অ্যাক্সিলারেশন থাকতে পারবে না। যেটা পারবে না সেটা হচ্ছে কোঅর্ডিনেট ফ্রেমগুলো একজন একজনের রেসপেক্টে একটা ফিক্সড রিলেটিভ ভেলোসিটি নিয়ে যাবে, সেটা চেঞ্জ করতে পারবে না। কিন্তু একটা বডি যেটা তারা দুজনেই দেখছে, তার উপর ফোর্স থাকতেই পারে, তার উপর অ্যাক্সিলারেশন থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এখানে এই যে ফোর্সটা আমি দেখতে পাচ্ছি, আমি যদি এখানে মাথায় ভেক্টর সাইন টাইন দিই, হ্যাঁ, তাহলে এই ভি যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটার এই অ্যাক্সিলারেশনটা, এরা তো একই দিকে নাও হতে পারে না। যদি না হয় তখন কিন্তু ফোর্সের ডিরেকশন অ্যাক্সিলারেশনের ডিরেকশনের সঙ্গে সমান হবে না, কেননা এখানে একটা ভেক্টর অ্যাকশন আছে।
আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে বহুবার পড়ে এসেছি যে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন সেম ডিরেকশন। খুব কমন এক্সাম্পল হচ্ছে যে একটা পার্টিকেলকে একটা ঢিউকে আমি ওপরে ছুড়ে দিয়েছি, তার ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে, অ্যাক্সিলারেশন হচ্ছে এই ডিরেকশনে। আরো কমপ্লিকেটেড কেস হতে পারে, অ্যানাইসোট্রপিক মিডিয়াম হতে পারে, যেখানে গিয়ে আমরা দেখতেই পারি যে যেদিকে ভেলোসিটি অ্যাক্সিলারেশন অন্যদিকে। তাহলে এবার আমি যদি পাওয়ার চাই পিডব্লিউডিসি, that should be equal to F dot V। এবার একে যদি আমি আনি তাহলে কি হবে, ডিপি ডিপি ডট ভি। এবার এটাকে যদি আমি করি, এটাকে যদি নিয়ে আমি তাহলে কত হবে, এটা হচ্ছে ভি ডট ডিবিটি অফ পি। পি মানে যেটা আমরা পেয়েছিলাম m0 v by root over 1 minus v square by c square। তাহলে এটাকে যদি আমি একটু ভাঙি তাহলে কি পাবো, m0 v, এটাকে বের করে নিচ্ছি, ডট এখানে একটা জায়গায় দেখছি যে ডিভিটি অফ ভি আছে, তার মানে এটাকে আমি ভি ডট লিখতেই পারি, ডিভাইডেড বাই এইটাকে লিখতে হবে, বা আমি এটাকে একেবারে গামা ভি ডট করে দিলাম আমার সুবিধের জন্য। এইবার পরের টার্ম যেটা হবে সেটা কি হবে, এখানে একটা ভি ভেক্টর আছে, সেই ভি ভেক্টরটাকে লিখলাম। এবার এই যে নিচে এটা আছে, এটা টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এটা 3/2 হয়ে যাবে নিচে, 1 minus v square by c square whole to the power 3/2। এবার ব্র্যাকেটের মধ্যে টার্ম যেটা সেটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করলে 2v ইন্টু v ডট বাই c স্কোয়ার হবে। আর এখানে একটা হাফ ছিল বলে 2টা কেটে যাবে, তাহলে এখানে হলো v ইন্টু v ডট বাই c স্কোয়ার। এটাকে যদি আমি আর এক স্টেপ ভাঙাই তাহলে কত পাবো, that is equal to m0, এখানে ভি এর সঙ্গে ভি ডট করতে হবে। তো আমি যদি এখানে ধরে নিই যে ভি আর ভি ডট একই ডিরেকশনে আছে, বা না হলেও কিছু করার নেই, ডট তো থাকবে, এখানে ভি ডট ভি, ভি ডট ভি রেখে দিলাম, গামা ইন্টু ভি ডট ভি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। গামাটাকে এমনি খুলেই রেখে দিন, এখানে যেহেতু লিখতেই হচ্ছে আমাকে, প্লাস m0, এখানে ভি এর সঙ্গে ভি এর ডট করলে তো ভি স্কোয়ার হবে, আবার এখানে একটা ভি আছে তার মানে ভি কিউব আসবে, আর এখানে ভি ডট আসবে বাই সি স্কোয়ার আসবে, আর নিচে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এইটাকে আবার আমরা একটু সফিস্টিকেটেড করে লিখতে পারি, that is equal to m0 v
dot divided by 1 minus v square by c square whole to the power 3 by 2। একটু ভেবে দেখ, এটা দুটো আমি তো অ্যাড করেছি, প্লাস করে লিখেছি আর কি। তো সেখানে এইটা হচ্ছে আমাদের যেটা এলসিএম আছে। তো এখানে ওপরে থাকবে এম জিরো ভি ডট, এটা থাকবে। আর এই টার্মটার জন্য রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টার্মটা এখানে আসছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি আমি বলি, তাহলে এখানে একটাই সি স্কোয়ারটা চলে যাবে, আর বাকিটা থেকে আমরা এই টার্মটা অ্যারাইভ করতে পারবো। একটু ছোট্ট ডেরিভেশন আছে এখানে, একটু পড়ার চেষ্টা করে দেখিস, না হলে আমি পরের দিন করবো। কি করতে হয় বুঝতে পারছিস তো? এই তলাটাকে এলসিএম করতে হবে। এলসিএম করলে কি করে থাকবে, এইটা আর এইটা আছে, এইটা টু দি পাওয়ার হাফ হবে, আর এখানে ওপরে যা লেখা আছে সেটাই থাকবে। আর প্লাস দিয়ে যেটা হবে সেটা এইটার সঙ্গে আমি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যেটা, সেটা মাল্টিপ্লাই করবো, করে এর সঙ্গে কাটাকাটি হচ্ছে কিনা সেটা দেখি, দেখে তারপরে টার্মটা লিখে দেবো। বা এই টার্মটাকে যদি আমি অমিটি করে দিই, এটা একটু দিক ঘুরে টার্ম হবে, আমি তো এইরকম করে তো লিখতেই পারি, ডিডিটি অফ এম জিরো সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার করে দাও, এখানে আমি ডিডিটি করি যদি আমি, তাহলে এইটার তো আমাকে ডেরিভেটিভ করতেই হবে। এখানে অবশ্যই কতগুলো স্টেপস মিসিং আছে, সেই স্টেপস গুলো একটু করতে হবে। অ্যাকচুয়ালি আমি একটা কাজ করবো, ওখানে এটা আমি একটা ডেরিভেশন করে এখন সময় নষ্ট না করে আমি এটা দিয়ে দেবো, আমার বসে আমি দিয়ে দেবো এইটুকু ডেরিভেশন। আচ্ছা, আর আমাদের আজকে একটু লাস্ট টপিক হচ্ছে লোরেন্স ট্রান্সফরমেশন অফ ফোর্স। আচ্ছা, এখানে এইটা দেখে কি মনে হচ্ছে, এইটা দেখে মনে হচ্ছে না এম সি স্কোয়ার, কারণ দিস ইজ ইকুয়াল টু ডিভিটি অফ এম সি স্কোয়ার, এম সি স্কোয়ার মানে ই, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু বি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম হবে। এফ মানে হচ্ছে, সরি, পাওয়ার মানে হচ্ছে ডিডব্লিউ ডিটি, যেটা থেকে ডিডিটিতে পড়তে পারে। রেট অফ ডুইং ওয়ার্ক, এনার্জি, রেট অফ চেঞ্জ অফ এনার্জি, সেটাই হচ্ছে পাওয়ার। আচ্ছা, এবার আর আমাদের লাস্ট আর্টিকেল আসবে, সেটা হচ্ছে লোরেন্স ট্রান্সফরমেশন অফ ফোর্স। তাহলে পরের দিন থেকে আমরা একেবারে টেন্সারে ঢুকে যেতে পারবো। এটা হচ্ছে এফ ইকুয়ালস টু ডিপিডিটি, আমরা জানি এফ প্রাইম ইকুয়ালস টু ডিপি প্রাইম ডিপি। আমরা যদি কম্পোনেন্ট ফর্মে লিখি, এফ যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জে
ঠিক আছে, তার মানে এটাকে ডিপি করে লিখবো, dpx dp I cap plus dpy dp j cap plus dpz dp j cap। এরকম করে আমি যদি এফ প্রাইমকে লেখার চেষ্টা করি, সেটা হবে ডি টিএক্স প্রাইম ডিপি প্রাইম আই ক্যাপ। এখানে আই ক্যাপ জি ক্যাপ কে ক্যাপটাকে সমান রাখা হয়, কারণ কি আমরা সবসময় ধরে নিই যে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, প্যারালালি মুভ করছে, যার জন্য আই জে কে গুলো কিন্তু পাল্টায় না। ডিপি ওয়াই প্রাইম ডিপি প্রাইম জে প্রাইম প্লাস ডিপি জেড প্রাইম ডিপি প্রাইম কে প্রাইম। তাহলে ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো আমি যেভাবে করব, সেটা হচ্ছে টিএক্স প্রাইমটা কত ছিল, টিএক্স প্রাইমটা ছিল হচ্ছে গামা ইন্টু টিএক্স প্লাস ডিই বাই সি স্কয়ার। টিওয়াই প্রাইমটা ছিল টিওয়াই, টিজেড প্রাইমটা ছিল টিজেড। আর এখানে একটা টি এর যেটা ছিল ই বাই সি স্কয়ার অ্যাকচুয়ালি ছিল, এটা হচ্ছে গামা ইন্টু টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম। আচ্ছা, এটা উল্টোটা হচ্ছে, আমরা যদি উল্টো ট্রান্সফরমেশনটা করি, এটা হচ্ছে মানে পি এক্স হলো আর এখানে পি এক্স প্রাইম থাকবে, এখানে টি প্রাইম ইনভার্সটা করছি আমরা, টি প্রাইম ইকুয়ালস টু গামা, এখানে টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কয়ার। এই রিলেশনটুকু আমাদের জানা আছে আর কি। তাহলে আমি যদি ডিপিএক্স প্রাইমটা আমি করতে চাই, তাহলে কত হবে? That is equal to gamma আমি ইনভার্সটা করছি, ডিপিএক্স করছি, তাহলে গামা ইন্টু ডিপিএক্স প্রাইম প্লাস ভি ডিই প্রাইম বাই সি স্কয়ার। ডিপিওয়াই প্রাইম ডিপিওয়াই যেটা, সেটা অবভিয়াসলি ডিপিওয়াই প্রাইমই থাকবে। ডিপিজেড যেটা, সেটা ডিপিজেড প্রাইমই থাকবে। আর ডিটি যেটা, সেটা গামা ডিটি প্রাইমই থাকবে। এইবার আমরা যদি এস প্রাইম ফ্রেমের কথা ভাবি, তাহলে কত হবে, রুট ওভার এস প্রাইম ফ্রেমে ই প্রাইম যেটা হচ্ছে, সেটা হচ্ছে রুট ওভার এখানে পি প্রাইম স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার টু দি পাওয়ার 2। তাহলে ডিই প্রাইম কত হবে? এটা হচ্ছে পি প্রাইম ডিপি প্রাইম সি স্কোয়ার divided by m0 c to the power 4 plus p prime square c square whole to the power half।
এটাকে এই পিএক্স এর ফর্মে আমরা এটাকে এস্টাবলিশ করেছি, যার জন্য এস প্রাইম ভেঙে আগের যে ট্রান্সফরমেশনটা হয়েছিল সেটা এস ভেঙেছিল, এখন যে ট্রান্সফরমেশনটা হলো সেটা হচ্ছে ডি প্রাইম। যদি আমি করি তাহলে কত হবে সেটা, প্রথমে আমি তো ডি ডিপি করবো না, ডি ডিপি ডি প্রাইম ডিপি প্রাইম ইন্টু ডিপি প্রাইম। তো ডি প্রাইম ডিপি প্রাইম করা মানে কি, এই যেটা আছে এটা স্কোয়ার ছিল, এটা -1 হলে তোর তলায় চলে গেল, আর ভেতরেরটা যদি আমি ডেরিভেটিভ করি, এখানে একটা হাফ বেরিয়েছিল আর এখানে একটা টুপি হবে এখানে, কাজে সেই পি আর ডিপিটা থাকবে। মানে আমি যদি একটা স্টেপ করে দেখাই তো ব্যাপারটা এইরকম দাঁড়াবে, ডি প্রাইম ডিপি করলাম ধরা যাক ডিপি প্রাইম, তাহলে কি হবে এটা, ডিডিপি প্রাইম অফ √ওভার পি প্রাইম স্কোয়ার পি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার টু দি পাওয়ার 4। তো আমি প্রথমে এটাকে একসঙ্গে ধরে নেব, তার মানে এখানে কি বেরোবে, একটা হাফ বেরোবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে পি প্রাইম স্কোয়ার পি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -1/2। এবার ব্র্যাকেটের মধ্যে টার্মটা ডিফারেন্সিয়েশন করতে, রুটের মধ্যে টার্মটা সেটা করলে কত হবে, ইন্টু 2 পি প্রাইম পি স্কোয়ার। তাহলে আমি যদি ডি প্রাইম চাই তাহলে ডিপি প্রাইম দিয়ে কি আবার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এবার দেখে নিন পি প্রাইম ডিপি প্রাইম পি স্কোয়ার, আর এটা টু দি পাওয়ার -1/2 ছিল। এবার এস প্রাইম থেকে আমি যদি মনে করে যে ও এস প্রাইম থেকে একটা মুহূর্তে থেমে আছে, আমি বলছি না সারাক্ষণ থেমে আছে, কিন্তু একটা মুহূর্তে ও থেমে আছে, কাজে সেই অবস্থায় তো আমরা লিখতেই পারি না যে পি প্রাইম ইকুয়ালস টু 0, সেই বিশেষ মুহূর্তে। তাহলে তখন কি হবে, বি প্রাইম যেটা সেটাকেও 0 হতে হবে, কারণ পি প্রাইম 0 মানে গোটাটা 0 হয়ে গেছে বি বিটা। তাহলে ডিপিএক্স ডিপি যেটা that is equal to dpx prime dp prime into এখানে অ্যাকচুয়ালি হবে যেটা ক্যালকুলেশন করে dpy না, এটা এইরকমই থাকবে, এইরকমই থাকবে, dpx dt হচ্ছে dpx প্রাইম dp প্রাইম। কেন হবে এটা, কারণ dpx dt যদি আমি করি
তখন এই যে এখান থেকে আসছে ডিপিএক্স ডিপি যদি আমি করি তাহলে এখানে কত হবে ডিপিএক্স প্রাইম ডিপি প্রাইম আর সেই সঙ্গে তো ডি প্রাইমটা জিরো হয়ে গেছে তাহলে অবভিয়াসলি এই টার্মটা তখন থাকছে না। এখানে আমার মনে হচ্ছে একটা তোর গামা থাকার কথা ডিপিএক্স ডিপি যদি আমি করি তাহলে এখানে একটা গামা থাকার কথা গামাটি কি কোনো কারণে ক্যান্সেল করছে ও আচ্ছা আচ্ছা সরি হ্যাঁ গামা থাকবে না তার কারণ আমি বলে দিচ্ছি এখানে তুই ডিপিএক্স ডিপি ধরছিস ডিপিএক্স ডিপি কথাটার মানে হচ্ছে এখানে গামা ডিপিএক্স প্রাইম ডিপি ওকে কারণ ডি প্রাইমটা জিরো এবার আমার তো ডিপি প্রাইম চাই যার জন্য ডিপি প্রাইম মানে হচ্ছে ডিপি বাই গামা ডিপি 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 মানে হচ্ছে গামা ডিপি তার মানে এখানে ওপরেও গামা নিচেও গামা ডিপিএক্স প্রাইম ডিপি প্রাইম তাহলে এইটা মিলে যাবে কিন্তু যদি আমি ডিপি বাই ডিপি বের করতে চাই তখন কিন্তু আমাকে গামা টার্মটা আনতে হবে কারণ ডিপি ওয়াই ডিপি যদি করি দ্যাট মিনস ডিপি ওয়াইটা ডিপি ওয়াই প্রাইমে থাকবে কিন্তু ডিটিটাকে ডিটি প্রাইম করতে গেলে একটা গামা ডিটি প্রাইম চলে আসবে যার জন্য এখানে একটা গামা চলে আসবে সেরকম ডিপি জেড এর বেলাতেও তাই ডিপি জেড ডিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপি ওয়াই বাই গামা ডিপি প্রাইম ডিপি জেড গামা ডিপি তাহলে এখান থেকে আমি যে রিলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স প্রাইম এফ ওয়াই ইকুয়ালস টু এফ ওয়াই বাই গামা আর এফ জেড ইকুয়ালস টু এফ জেড প্রাইম বাই গামা এটা হচ্ছে আমার ফোর্সের যে ট্রান্সফরমেশন ইকুয়েশন ওকে তো আমি এটা রিলেটিভিটির এই পার্টটা আমার শেষ হলো যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু জিজ্ঞাসা করতেই পারি এটা বারবার করে ফোনে যেখানে যেখানে আটকাচ্ছে আমাকে জিজ্ঞাসা করা যেতে পারে পরেও করা যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এটা বুঝতে হবে কারণ রিলেটিভিটিটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা বুঝতে হবে স্যার ওই প্রবলেমটা দেখেছিলেন গ্রুপে স্যার যেটা দিয়েছে ও না রে বাবা দেখতে পারেনি আসলে এটা আচ্ছা দেখতে ঠিক আছে পারিনি একটু আমি দেখবো ওটাকে আমাকে না একটুখানি তুই একটা কাজ করবি আমি খুব একটু রিল্যাক্স থাকি হচ্ছে